আচ্ছা দেখ, রিটায়ারমেন্টের আজ বেশ কয়েকটা করবো, ওই এমসিকিউ গুলোই করছি। আগের দিন যেগুলো হয়েছিল ওইগুলো জানা থাকলে এইগুলো করা কোনো ব্যাপার না, খুবই ইজি আছে। দেখ কি বলেছে, প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি সব টাকা গেছে তো। 15 নম্বর বলেছে ব্যালেন্স অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। নাম তো শুনেছিস, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইন কেস অফ ফিক্সড ক্যাপিটাল। ঘুরিয়ে দিয়েছে কোশ্চেন, ইন কেস অফ ফিক্সড ক্যাপিটাল। আমরা পড়েছিলাম না ক্যাপিটাল দু রকমের, একটা ফিক্সড ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। বলছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা বেরোতো আমরা কি দিয়ে মেলাতাম? পার্টনার্স ক্যাপিটাল দিয়ে মেলাতাম। যদি ফিক্সড ক্যাপিটাল থাকে তখন কি দিয়ে মেলাবো? কারেন্ট অ্যাকাউন্ট, তাই না? পার্টনার্স ক্যাপিটাল কখন লিখি? যদি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল হয় তখন পার্টনার্স ক্যাপিটাল। যদি কি হয়, কি লেখা আছে বল, বোর্ডের দিকে দেখা। ফিক্সড ক্যাপিটাল হলে কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে তো? তোরা তো শুনেছিলি তো, ফিক্সড ক্যাপিটালের সাথে দুটো অ্যাকাউন্ট ওপেন করতে হয়, একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় আর ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে তো অনলি ক্যাপিটাল আসে আর কারেন্ট অ্যাকাউন্টে বাকি সব। তখন এটা কি লিখবি অ্যান্সার? পার্টনার্স কারেন্ট। তাহলে লেখ এখানে পার্টনার্স কারেন্ট। তার বলছে অন দ্য ডেথ, এই চ্যাপ্টারটা করাইনি। ডেথ মানে বুঝতে পারছিস তো? আমরা যেমন কি অ্যাডমিশন হবে পার্টনার জানি, রিটায়ারমেন্টটা শিখেছি ডেথ। আরে চ্যাপ্টারটার নামই করছি রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, রিটায়ারমেন্ট অ্যান্ড ডেথ অফ এ পার্টনার। চ্যাপ্টারের নাম রিটায়ার করা মানে কি? কোনো পার্টনার মানে বেরিয়ে গেল, অবসর নিল পার্টনারশিপ ফার্ম থেকে। আর ডেথ মানে ওকে পুরো ভগবান ডেকে নিয়েছে, এটাই হচ্ছে ডেথ, ঠিক আছে তো? মানে পার্টনারশিপ বিজনেস চলছিল, চলতে চলতে একজন পার্টনার ছিল, পার্টনারটাকে ভগবান ডেকে নিয়েছে ওর কাছে, ঠিক আছে তো? এটা হচ্ছে ডেথ অফ এ পার্টনার। বলছে অন দ্য ডেথ অফ আ পার্টনার হিজ লিগাল রিপ্রেজেন্টেটিভ, মানে ওর আইনানুগ প্রতিনিধি, লিগাল রিপ্রেজেন্টেটিভ আর এন্টাইটেল টু দ্য প্রফিট, ঠিক আছে তো? মানে ধর তিনজন পার্টনারশিপ বিজনেস, তিনজন মিলে করছিল এ বি সি। এবার বি ধর মারা গেল, তো বিজনেস করছিল, বিজনেসে তো বির প্রফিটের টাকা ছিল, তো প্রফিটের টাকাটা কে নিয়ে নেয় জানিস তো? লিগাল রিপ্রেজেন্টেটিভ। এবার এখানে যে চারটে অপশন দিয়েছিল, অপশনটা আমি লিখে দিচ্ছি, তারপর মানেটা বলছি, তো সুবিধা হবে। তোরাও লেখ বিগিনিং অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, লেখ beginning of the financial year, up to the date of death, মানে বলছি কোনো একদম চিন্তা করিস না। শুনছিস তো? এমনি বলছি, ধর কোশ্চেন যখন দেবেন, একটা ব্যালেন্স শিট দিয়েছে ধর 31শে ডিসেম্বর 2019, ঠিক আছে তো? ব্যালেন্স শিট যখন দেয় না, আরে রিটায়ারমেন্ট অ্যাডমিশন করতে একটা ব্যালেন্স শিট দিত না, তেমনি ডেটের ধর একটা ব্যালেন্স শিট দিয়েছে 31শে ডিসেম্বর 2019। এবার ধর বিজনেস ধর তিনজন পার্টনার ছিল, এ বি সি। কে মারা গেছে? একজনকে মেরে দে, বি কে মেরে দিলাম, বি মারা গেছে, বি ডেথ হয়েছে, ঠিক আছে তো? কবে ডেথ হয়েছে? ধরে নিলাম ভদ্রলোকের ডেথ হয়েছে 2020 সালে, তাই তো? ধর 1/4/2020। কবে মারা গেছে? 1/4/2020 মারা গেছে। তো এখানে বলেছে, তার মানে কি, ধর ব্যালেন্স শিট তো দিয়েছে এই তারিখে, মারা গেছে এই তারিখে। তার মানে কি, যবে ব্যালেন্স শিট দিয়েছে তারপরে আরো 3 মাস ও ব্যবসা করেছে, তখন প্রফিট আরো 3 মাসের পাবে। এখানে কি লিখেছি? বিগিনিং অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। বিগিনিং অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার মানে, বিগিনিং অফ ফিনান্সিয়াল ইয়ার মানে এখানে যদি বলিস তাহলে 1/1/20 থেকে আপ টু দ্য ডেট অফ ডেথ মানে 1/4/20। বুঝিস নি কি বললাম? কোনটা? হ্যাঁ ওইটাই, অপশনটাই আমি লিখেছি। অপশন অনেকগুলো ছিল। নিয়ম হচ্ছে, ধর আমি এত পরে সোজা সবটা হিসাব বলে দিচ্ছি। ব্যালেন্স শিটের একটা ডেট দিয়েছে, ব্যালেন্স শিটের ডেট কত দিয়েছে? 31শে ডিসেম্বর 2019। এইবার কোশ্চেনে বলতে হবে মারা কবে গেছে, বলতে হবে মারাটা কবে গেছে। ব্যালেন্স শিট এই তারিখ দিয়েছে, মারাটা গেছে কবে? বলেছে 1/4/20 মারা গেছে। তার মানে যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তারপরে আরো কতদিন ও ব্যবসা করেছে? তার 3 মাস আছে, তাহলে 3 মাসের প্রফিট ওকে দিতে হবে। তাই এখানে লিখেছে বিগিনিং অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার, যে কোনো ফিনান্সিয়াল জবে থেকে শুরু হয়েছে, ঠিক আছে তো? তো এটা যদি এই তারিখ শেষ হয় তাহলে শুরু হয়েছে কবে? 1/20 থেকে আপ টু দ্য ডেট অফ ডেথ। তো বুঝতে পারলি এটা ডেথ হবে পার্টনার। এমন কি শর্ট কোশ্চেনগুলো আমাকে ভালো করে জানতে হবে, চিন্তা নেই সব করবো। আচ্ছা এটা হয়ে গেল, তো এটা মুছে দিলাম। এটা তো টোকারও দরকার নেই,
এরকম অনেক অঙ্ক পাবো, এটা তোদের টোকানো দরকার, জাস্ট বোঝার জন্য যথেষ্ট। আরে এটা এমনিও তোরা নিজেরা জানিস, তোদের মনে করার চেষ্টা কর না। রিটায়ারমেন্টে একটা অঙ্ক করেছিলাম না, ব্যালেন্স শিট একটা তারিখ দিয়েছে, ঠিক আছে, ব্যালেন্স শিটের পরে ও রিটায়ার করেছে, ব্যালেন্স শিট ডেটের পরে রিটায়ার করেছে, আরো 6 মাস ব্যবসা করেছে, তাহলে 6 মাসের প্রফিট নেবে না? এটাও তো তাই, ওই তো একই ব্যাপার। তো বলছে পরেরটা বলেছে, এটা তো একদম মানে কি বলবো, একদম বাচ্চাদের জিনিস, এটা তো প্রথম দিনই করেছিলাম। ABC আর দ্য পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 4:5:3। তাহলে ABC ছিল ব্যবসার পার্টনার, রেশিও ছিল 4:5:3। বলছে সি রিটায়ার অ্যান্ড দ্য রিমেনিং পার্টনার ডিসাইড শেয়ার প্রফিটস ইন দ্য রেশিও অফ 7:8। ঠিক আছে, সি রিটায়ার করেছে এবং নিউ রেশিও কত বলছে? 7:8। হোয়াট উইল বি দ্য গেনিং রেশিও? হ্যাঁ, ও করে ফেলেছিস তো। ও আমি ওই চার্ট করে আর করছি না, এমনিও করতে পারি, এমনি করতে পারি না গেনিং রেশিও, বল না। এমনি যদি করি, ডাইরেক্ট করি, কারণ সময়টা বাঁচানোর জন্য। গেনিং রেশিও বের করার ফর্মুলা কি জানিস? নিউ মাইনাস ওল্ড। দেখ শর্টে করলাম, নিউ মাইনাস ওল্ড, এন মাইনাস ও। ঠিক আছে, নিউ মাইনাস ওল্ড কার কার করবো? এ বি সির মধ্যে কে রিটায়ার করেছে? সি, মানে এ আর এ করবো আর বি করবো। তাহলে এর নিউ রেশিও কত? 7/15, আর বির কত? 8/15। কেন? 7:8 বলেছে। ওল্ড রেশিও কত? ওল্ড রেশিও ছিল 4:5:3, মানে এর হচ্ছে 4 আর 5 9 আর 3 12, 4/12, ওটা হচ্ছে 5/12। তো এটা তো তোরা জানিস, আমাকে আর শেখানোর দরকার নেই। করে কত হয়েছিল এটা করে? একটা হচ্ছে 8/15, 8/7, একটা হচ্ছে 7/7। এটা কত? 8/7 আর 60 ও 60, 8/60 আর একটা হলো 7/60। 7/60। আলটিমেট অ্যান্সার 8:7। জানি সেটা কোনো অসুবিধা নেই, আমি এটা একবারে করে দিলে তো শেখানোর কিছু নেই। ঠিক আছে, তো মানে এলসিএম ভালো করে জানলে এটা পেরিয়ে যাবে। তো হয়ে গেল এটা, তাই তো। এরপরের কোশ্চেনগুলো করছি। তো দেখ কোশ্চেনটা পড়ছি, তোরা টোকা না হলে টুকতে থাক, আমি পড়ছি, রিডিং পড়ছি। ABC আর দ্য পার্টনার্স শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 3:2:1। ঠিক আছে, ABC তিনজন মিলে ব্যবসা করছে, তাদের রেশিও ছিল 3:2:1। পুরো ঢুকেছি কোশ্চেন। সি রিটায়ার করেছে, এখান থেকে কে রিটায়ার করেছে? সি রিটায়ার করেছে। বলছে ইফ, আচ্ছা সি যদি রিটায়ার করে তার মানে তো ওর তো শেয়ার আছে, ওর শেয়ারটা কারা নিয়ে নেবে? এ আর বি নিয়ে নেবে। তাই বলছে ইফ এ অ্যান্ড বি পারচেজ দ্য শেয়ারস অফ রিটায়ারিং পার্টনার, মানে এ আর বি শেয়ার, এ আর বি সির শেয়ারটা নিয়ে নেবে, ইকুয়ালি নিয়ে নেবে, ইকুয়ালি। তাহলে কত শেয়ার ছিল? দেখ সির শেয়ার 3:2:1, মানে সির কত? 1/6 না? তো 1/6টা কে নিয়ে নেবে? এ নিয়ে নেবে হাফ, বি নিয়ে নেবে হাফ, মানে 1/6 হাফ, মানে ও 1/12 নেবে, ও 1/12 নেবে। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও? তো দেখ কিভাবে করতাম আমরা। পার্টনার এ বি সি, ওল্ড রেশিও, নিউ রেশিও। ঠিক আছে, গেন, ঠিক আছে, ওল্ড নিউ গেন। ঠিক আছে, তো এর কত ছিল? 3 2 1, মানে 3/6, 2/6, 1/6। আমাকে বলতে হবে কে রিটায়ার করেছে? সি রিটায়ার করেছে। তো সি রিটায়ার করেছে মানে নিউতে কিছু বসবে না। ঠিক আছে, তো তাহলে সির শেয়ার কত ছিল? এই দেখ আমি যদি লিখি সির শেয়ার ছিল 1/6, সির শেয়ারটা কারা কারা নেবে? এ নেবে আর বি নেবে, হাফ হাফ করে নেবে, হাফ হাফ করে নেবে। 1/6 হাফ মানে 1/12, বিউ নেবে 1/6 হাফ, 1/12। তাই তো, তার মানে সির যতটা শেয়ার ছিল তার থেকে এ নিয়ে নেবে 1/12, এ নেবে 1/12। এর ছিল কত? 3/6। এর ছিল কত বল? আরো 1/12 নিয়ে নিল সির থেকে, তাহলে যোগ হবে নিশ্চয়ই। কি যোগ হওয়ার কথা তো? হ্যাঁ দেখছি আমি। তারপর এটা 2/6 ছিল, 1/12 নিয়ে নেবে বির থেকে, সরি 1/12 নেবে সির থেকে, তাহলে এটা যোগ করবো। তাহলে 3/6 যোগ 1/12 কত হয়েছিল? 7/12, 5/12। ঠিক আছে, ইকুয়ালি বলে দিয়েছে। এ নেবে কত? 1/12, বিউ নেবে 1/12, তাহলে 1:1 এটা করার দরকার নেই। আমার তো দরকার ছিল নিউ রেশিও, তাই তো। নিউ রেশিও কত হবে? 7:5। তো বুঝতে পারলি তো? তুই জানিস রিটায়ারমেন্ট করার সময় যে আমরা যে প্রফিট শেয়ারিং রেশিও ফার্স্ট ভিডিও করেছিলাম, কেন? ওই ফার্স্ট ভিডিও এমনি আলাদা করে অঙ্ক আসার জন্য শিখিনি, এমসিকিউর জন্য শিখেছিলাম। ওইগুলো এমসিকিউর জন্য শিখেছিলাম। ওইখানে যে কটা এমসিকিউ ছিল সব, মানে ওইখানে যে কটা করা ছিল সে কটা যদি ভালো করে দেখিস এমসিকিউগুলো সব পেরিয়ে যাবি। ঠিক আছে, তো তো বল এটা বুঝতে পারলি তো? মুছে দেবো এটা মুছে দেবো? ঠিক আছে, তো দেখ এই কোশ্চেনটা কি বলছে। এ বি সি তিনজন পার্টনার ছিল, রেশিও ছিল 2:2:1, রিটায়ার করেছে কে? বি। এখানে কিছু বলেনি নিউ রেশিও, গেনিং রেশিও সব কিছু বের করতে পারেনি। কি বলেছে? বলছে দ্য ফার্ম ডিসাইড, মানে ফার্ম
ফার্মটা কাদের ছিল? এ বি সি তিনজনের ফার্ম ছিল, বেরিয়ে গেছে কে? বি বেরিয়ে গেছে। তাহলে এখন বিজনেসে কারা আছে? এ আর সি। তো ওরা কি ডিসাইড করেছে? নট টু রেজ গুডউইল অ্যাকাউন্ট। ওরা গুডউইল অ্যাকাউন্টটাকে, রেজ মানে বাড়ানো না, রেজ মানে দেখানো, ওরা গুডউইলটাকে দেখাতে চায় না। হোয়াট এন্ট্রি উইল বি পাসড, এর জন্য কি এন্ট্রি পাস করতে হবে? ইন দ্য বুকস অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ বি। বি রিটায়ার করার সময় গুডউইলের ট্রিটমেন্টটা কি করতে হবে? তো নর্মাল জিনিস শিখেছিলাম। আমরা বলেছিলাম গুডউইল, তো আমরাও জানি গুডউইল বইতে দেখাতে নেই, তো ওরা বলে দেখাতে না, হয় দেখাবো, দেখানোর জন্য একটা জিনিস শিখেছিলাম, আর না দেখালে কি করতে হয়? পার্টনারদের মাধ্যমে অ্যাডজাস্ট করতে হয় থ্রু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার মানে কি হচ্ছে, নিয়ম কি শিখিয়েছিলাম? একজন পার্টনার তো বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে কে? বি বেরিয়ে যাচ্ছে, তাই তো? বি যে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বির শেয়ারটা কারা নিয়ে নেবে? এ আর সি নিয়ে নেবে। তার মানে কি, তাহলে কারা গেন করছে? এ আর সি গেন করছে, আর বি বেরিয়ে যাচ্ছে, মানে বি স্যাক্রিফাইস করছে, তাই তো? তাহলে জার্নালটা শিখেছিলাম যে আজকে স্যাক্রিফাইস করছে, ঠিক আছে, মানে আজকে তো স্যাক্রিফাইস করছে না, যে ফিউচারে স্যাক্রিফাইস করবে সে আজকে নিয়ে যাবে, ঠিক আছে তো? নিয়ে যাবে মানে কি? নিয়ে গেলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। ক্যাপিটালকে বাড়লে ক্রেডিট করতে হয়, তাহলে ক্রেডিট কে হবে এখানে? বি। এখানে লিখবো টু বিস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফিউচারে কারা লাভবান হবে? এ আর সি। যেহেতু ফিউচারে ওরা লাভবান হবে, তাই আজকে ওদের থেকে নিয়ে নেবে, নিয়ে নিলে ওদের ক্যাপিটাল কমবে। ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়, তাহলে লিখবো এখানে একবারে লিখে দিই এ অ্যান্ড সি's ক্যাপিটাল ইন কোন রেশিও? ইন গেনিং রেশিও। তাহলে এখানে অ্যান্সারটা হলো গেনিং রেশিও। তো দেখ কোশ্চেনে কোনো টাকা বাড়ে, বাট কোশ্চেনটা কত সুন্দর ঘুরিয়ে দিয়েছে না? তো ভালো এন্ট্রি দিয়েছে এটা। দেখ এরপরের কোশ্চেন, এটা ডেথ অফ এ পার্টনার থেকে দিয়েছে, বলছে এ বি সি আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন 3:2:1। বলছে এ বি সি পার্টনার ছিল এবং তাদের রেশিও ছিল 3:2:1। বি ডায়েড, বি মারা গেছে। বলছে দ্য ফার্ম ডিসাইডেড টু ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3-year পারচেস অফ, ঠিক আছে, অ্যাভারেজ অফ 5 years প্রফিট। তো করেছিলি না, ভ্যালুয়েশন অফ গুডউইল করেছিলাম না সেকেন্ড চ্যাপ্টার ফান্ডামেন্টাল পার্টনারশিপে পর। কি ছিল ওখানে? ওই যে গুডউইল বের করার অনেকগুলো মেথড ছিল, মনে আছে? কি মেথড ছিল? অ্যাভারেজ প্রফিটে করতাম, সুপার প্রফিট ছিল, ক্যাপিটালাইজেশন মেথড ছিল। তো এখানে কি বলেছে? অন দ্য বেসিস অফ 3-year পারচেস অফ 5 years প্রফিট। তার মানে গুডউইলটা করতে হবে কোন মেথডে? দেখ বলে দিয়েছে 3-year পারচেস অফ অ্যাভারেজ অফ 5 years প্রফিট। মানে অ্যাভারেজ প্রফিটের সঙ্গে তুই যদি নাম্বার অফ ইয়ার অফ পারচেস মাল্টিপ্লাই করে দিস, তাহলে গুডউইল বেরোতো না? মনে পড়ছে? অ্যাভারেজ প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেস মাল্টিপ্লাই করলে গুডউইল বেরোতো। তার মানে আমি তোদের কথার মতন যদি বলি, ওই কথাটা যদি শুনি, গুডউইল বের করার ফর্মুলা কি লিখতে পারি? অ্যাভারেজ প্রফিট, বল অ্যাভারেজ প্রফিট ইনটু কি লিখতাম? নাম্বার অফ ইয়ার অফ পারচেস, নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। হ্যাঁ বল, দেখছি আমি কি করতে হবে। এই তো হবে, আমি আর কিছু লিখবো না, আমি এইটুকুই লিখে রাখবো। তারপর অঙ্কটা পড়ি। দ্য প্রফিট অফ দ্য ফার্ম ফর দ্য লাস্ট 5 years, লাস্ট 5 বছর প্রফিট কি বলেছে? বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল। মানে কিছুই নেই, এই লাইনটার কোনো ট্রিটমেন্ট হবে না, জাস্ট ঘাবড়ানোর জন্য এটা দিয়েছে, ঠিক আছে? বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগে প্রফিট কত ছিল? 10,000, 9,000, 11,000, 7,000, 8,000। তোরা জানিস ভ্যালুয়েশন অফ গুডউইল যখন করতাম ওখানে যে প্রফিটটা হতো, কোন প্রফিটটা হতো? নেট প্রফিটটা হতো, নেট প্রফিট। আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় চার্জ করে? ও তো চলে যায় অ্যাপ্রোপ্রিয়েশন, ওই প্রফিট তো না। তো এখানে প্রফিট কত বলছে? 10, 9, 11, 7, 8। তাহলে এখান থেকে তোর অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যাবে। তো বল মুখে মুখে বলতে হবে একবারে 10 আর 9 যোগ করে 19, তাই তো? 19 আর 11 30, 30 আর 7 37, 37 আর 8 45,000। তাহলে 45,000 5 বছরে, তাই তো? অ্যাভারেজ কাকে বলে? 5 বছরে 45, তাহলে 1 বছর তো 9,000 ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস কত বলেছে? 3। তাহলে কত হচ্ছে? 27,000, তাই তো? এবার বলেছে দ্য ক্যাপিটাল অফ দ্য ফার্ম স্টুড at 50,000। ক্যাপিটাল বলছে 50,000 টাকা, ইন্টারেস্ট মানে ক্যাপিটালের উপর তো ইন্টারেস্ট হয়, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8%। বলেছে হোয়াট উইল বি দ্য শেয়ার অফ গুডউইল অফ বি, বির শেয়ার অফ গুডউইল কত হবে? গুডউইল তো 27,000, ভালো করে শোন, ভালো করে শোন। গুডউইল কত বেরোলো আমাদের? বলছে বির শেয়ার কত? বির শেয়ার কত বল না? বির শেয়ার কত? বি 3:2:1, মানে 2/6। তাহলে অ্যান্সার কত হবে? 2/6 করে দেখতো, 9,000 টাকা। অ্যান্সার হবে 9,000 টাকা।
তো বুঝতে পারলি স্যার, তাহলে এখানে ইন্টারেস্ট ক্যাপিটাল ফাও দিয়েছে, কোনো কাজেই লাগলো না। বুঝেছি অঙ্কটা? দেখ কি বলেছে এখানে, ভালো দিয়েছে এন্ট্রিটা, খুব ভালো দিয়েছে। এবিসি আর পার্টনার্স নেই, তোদের বইতে নেই এন্ট্রি, নেই তোদের এবিসি, ওই রেড বুকেও নেই এন্ট্রিটা। এবিসি আর পার্টনার্স মানে ওই তোরা যে অঙ্ক করেছিস না রিভ্যালুয়েশন, ওই রিভ্যালুয়েশন থেকে আইটেমটা তোলা, আর কিছুই নেই। এবিসি আর পার্টনার্স বি রিটায়ার করেছে ফ্রম দ্য ফার্ম অন দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট, যেদিন রিটায়ার করেছে সেদিন স্টক, আচ্ছা যেদিন রিটায়ার করে সেই দিনই তো তোর রিভ্যালুয়েশন করতাম না। বলছে স্টক, ডেটার্স, প্রভিশন ফর ডাউটফুল ডেট স্ট্যান্ডস ইন দ্য বুকস অফ অ্যাকাউন্টস, মানে ব্যালেন্স শিটে কত টাকা দেখা যাচ্ছিল, স্টক এত টাকা ছিল 50,000, ডেটার্স ছিল 45,000, প্রভিশন ফর ডাউটফুল ডেট ছিল 4,500। সে প্রভিশন ফর ডাউটফুল ডেট সে লাইবিলিটি সাইডে থাকুক বা ডেটার্স থেকে মাইনাস থাকুক, যাই হোক একদিকে ছিল, ডেটার্স থেকে মাইনাস করাও যায়, লাইবিলিটি একই জিনিস। এই ছিল দ্য পার্টনার্স ডিসাইডেড টু রিডিউস, ঠিক আছে, পার্টনাররা ডিসাইড করেছে রিডিউস হচ্ছে, রিডিউস বুঝতে পারছিস, রিডিউস মানে কমে যাওয়া, দ্য ভ্যালু অফ স্টক 90%। তার মানে স্টকের ভ্যালু কত ছিল দেখ আগে, ব্যালেন্স শিটে তোরা দেখতে পাচ্ছিস ব্যালেন্স শিটে স্টক ছিল 50,000, যেই স্টকের ভ্যালু যেদিন পার্টনার রিটায়ার করেছে সেদিন স্টকের ভ্যালু কত হয়ে গেছে, 90% হয়ে গেছে। 50,000 ছিল 90% হয়ে গেছে, মানে কত টাকা হয়ে গেছে, 45,000 টাকা হয়ে গেছে। 50,000 টাকা ছিল, এখন সেটা 45 হয়েছে, তার মানে কি হয়েছে, 5,000 টাকা কমে গেছে। বলছে এইটার জার্নাল কি, শুধু স্টকের জার্নাল। বলি স্যার এইগুলো করবো না কিছু, প্রভিশন না বলেনি তো তোকে, তোকে স্টকের জার্নাল করতে বলেছে। তাহলে তুই যখন করতি, তুই যখন মনে করার চেষ্টা কর, তুই ভাবনা তুই যখন রিভ্যালুয়েশন করতি, তাই না, এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই তো, এটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট লিখছি ছোট করে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি একটু, এটা ডেবিট এটা ক্রেডিট, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই তো, যদি অ্যাসেট বা লাইবিলিটি রিভ্যালু করে যদি মনে হয় লস হয়েছে তখন ডেবিট দিকে, আর যদি মানে প্রফিট হয়েছে তাহলে ক্রেডিট দিকে। তাহলে এটা কি হলো, 50,000 টাকার জায়গায় 45,000 টাকা হলো, তার মানে কি 5,000 টাকা লস হয়েছে, লস তো ডেবিটে লিখবো। তাহলে এখানে কি লিখতাম, টু স্টক 5,000 টাকা, তাই তো, ঠিক আছে। তাহলে জার্নালটা কি হচ্ছে দেখে বুঝতেই পারছিস, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট। তো এখানে লিখবো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু স্টক অ্যাকাউন্ট, ডেবিট টু স্টক অ্যাকাউন্ট, কত টাকা। যদি একটু কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে দিত তাহলে কি হতো, কি ঘোরাতে পারতো, কোশ্চেনটা কি ঘোরাতে পারতো, না 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 ওটা না, ওটা না, আমি অন্য একটা কোশ্চেন বললাম, ঘোরাতে পারতো না, আমি অন্য একটা কোশ্চেন বললাম, অন্য একটা কোশ্চেন বলি, লিখছি কোশ্চেনটা এটারই আর একটা কোশ্চেন লিখছি, পুরো সেম কোশ্চেন, পরের কোশ্চেনটা পুরো সেম। এখানে স্টক বলেছে বলে এই এন্ট্রি হলো, স্টকের জায়গায় যদি প্রভিশন ফর ডাউটফুল ডেট হতো তাহলে কি হতো, এখানে লিখেছি স্টকের জায়গায় স্টকের রিপ্লেসমেন্টে যদি প্রভিশন ফর ডাউটফুল ডেট হতো তাহলে কি হতো, প্রভিশন ফর ডাউটফুল ডেটস হলে কি হতো, ঠিক আছে তো। তাহলে কি হতো, আমি এখানে স্টকটা মুছি, জার্নালটাও মুছে দিই, তাহলে কি হচ্ছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট আগে কত টাকা ছিল, আমি এখানে লিখি আগে 4500 টাকা ছিল আগে, ঠিক আছে, মানে ব্যালেন্স শিটে ছিল 4500, তাই তো, শুনতে পাচ্ছিস স্যার। প্রভিশন ফর ডাউটফুল ডেট কার উপর হয় আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই, ডেটার্সের উপর। তো কত ছিল, ডেটার্স 45,000 টাকা ছিল, তাই তো, ডেটার্স ছিল 45,000 টাকা, তার উপর কত পার্সেন্ট বলেছিল, 15%, কত বলেছিল 15%, 45,000 15% করলে কত হয়, 45,000 15% করলে কত হয়, ক্যালকুলেটর নে, ক্যালকুলেটর নে, 45,000 উপর 15% কর, করে বল কত হচ্ছে, 45,000 টাকার উপর 15% করে বল কত হচ্ছে, 675। তোকে দেখাতে হবে 675, ভাব ভাব, তোকে দেখাতে হবে 675, কিন্তু তুই অলরেডি কত টাকা দেখিয়ে রেখেছিস, তাহলে কি করেছিস বুঝতে পারছিস, আমরা তো করেছিলাম আগে, আমাকে দেখাতে হবে 675 নাকি, বুঝতে পারছিস না, দেখাতে হবে 675। আচ্ছা 45,000 উপর 15% করলে 675 হচ্ছে তো, হট ভুল করেছি, হ্যাঁ, আরে প্রভিশন কার উপর হয়, হ্যাঁ প্রভিশন কার উপর হয়, আগে আমাকে বল না, প্রভিশন কার উপর হয়, ডেটার্সের উপর না প্রভিশনের উপর, তো আমি বুঝলাম না কেন বললি। তো 45,000 উপর 15% করবো, ডেটার্সের উপর হয় প্রভিশন, তো ডেটার্স ছিল 45,000, তারপর 15% করলে হয় 6,750, আমাকে দেখাতে হবে 6,750, কিন্তু দেখিয়েছি কত, 4,500, বেশি দেখিয়েছি না কম দেখিয়েছি, কম দেখিয়েছি, আমাকে আরো দেখাতে হবে, মানে প্রভিশন হচ্ছে আমাদের লাইবিলিটি, লাইবিলিটি আরো বাড়াতে হবে, লাইবিলিটি বাড়ানো মানে লস, আর লস তো ডেবিটে আসে, তো এখানে লিখবো কি টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, ঠিক তো, লিখো টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, কত টাকা বলবি, 6,750 থেকে 4,500 মাইনাস কত হচ্ছে বল, বল 6,750 থেকে 4,500 মাইনাস করলে কত হয়,
2250। জার্নালটা বুঝতেই পারলি, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। কি লিখবি জার্নালটা? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ডাউটফুল ডেট। কত টাকা? 2250। তো বল অঙ্কটা ভালো অঙ্ক ছিল না? দুটো এন্ট্রিটাই একটু আলাদা করে দিয়েছিলাম। তো বল এরপরে একটা অঙ্ক টুকবো, ঠিক আছে? তো এটা বোঝা গেল তো? এই দেখ শোন, এরপরের পয়েন্টটা দেখ, খুব ভালো জিনিস। দেখ আমি এটা পড়বো না, পড়ার আগে আমি বলছি এটা তোদের জানা উচিত, সবার জানা উচিত। এটা একদম এত ইজি, মানে রিটায়ারমেন্টের অঙ্ক করার সময় এই ট্রিটমেন্টটা এতবার এসছে কি বলবো, মানে আমি নিজেই হাঁপিয়ে গেছি কতবার এসছে। মানে প্রতিটা অঙ্কে এই ট্রিটমেন্টটাই আসতো, প্রতিটা অঙ্কে। রিটায়ারমেন্টে যদি আমি 30টা অঙ্ক 30টা অঙ্কে এই অ্যাডজাস্টমেন্ট ছিল। কি বলেছে তোরা মনে কর না, ধর 3 জন পার্টনার মিলে ব্যবসা করছে, এ বি সি। রিটায়ার করেছে বি যদি রিটায়ার করে, কোম্পানি মানে ফার্মের কি দায়িত্ব ছিল? ওর টাকাটা মিটিয়ে দেওয়া। আরে ওর ধর পাবে 1.5 লাখ টাকা, ও পাবে 1.5 লাখ টাকা, ফার্মের কাছে আছে 2 লাখ টাকা, মেটাতে পারবে? কেন মেটাতে পারবে না? 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকা আছে, 1.5 লাখ টাকা ওকে মিটিয়ে দিল, ঠিক আছে তো? আচ্ছা, ও পাবে 2 লাখ টাকা, ফার্মের কাছে আছে 50,000 টাকা, মেটাতে পারবে না? 50,000 টাকা মেটাবে ক্যাশ, আর বাকি 1.5 লাখ টাকা লোন করবে। আর ধর ফার্মের কাছে ধর 1 টাকাও নেই, তাহলে পুরো টাকাই লোন করে নেবে। এই 3টে অপশন তো হতো, তো 3টেই তো অপশন হতো। এবার দেখি কোশ্চেন কি বলেছে, এর বাইরে কোনো অপশন ছিল না, 4 নম্বর কোনো অপশনই ছিল না, ঠিক আছে তো? কি বলেছে? ক্লেম অফ দ্য রিটায়ারিং পার্টনার ইজ পেবেল ইন দ্য ফলোয়িং ফর্ম। মানে রিটায়ারিং পার্টনারকে যে টাকাটা পেমেন্ট করতে হবে, সেটা ক্লেমটা কি হবে হতে পারে? ক্লেমটা বলছে ফুললি ইন ক্যাশ, পুরো টাকাটা ক্যাশে দিয়ে দাও, এবার তো বললাম। তারপর ফুললি ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট, পুরো টাকাটাই লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। টাকাই নেই, পুরো টাকাই লোন করতাম না, পুরো টাকাটা লোন, ঠিক আছে তো? হ্যাঁ, তবে পুরো টাকা যখন লোন করতাম ওখানে দেখবে একটা ফিক্সড পার্সেন্ট ইন্টারেস্ট লেখা থাকতো না? তাই এখানে বলেছে ফুললি ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট টু বি পেড লেটার, মানে পরে পেমেন্ট করবো, উইথ সাম ইন্টারেস্ট অন ইট, ইন্টারেস্ট সহকারে পেমেন্ট করবো, ঠিক আছে? আর কি বলেছে? পার্টলি ইন ক্যাশ, এখন কিছুটা ক্যাশ দিয়ে দেবো, আর যত টাকা মেটাতে পারবো না পরবর্তী সময় শোধ করে দেবো, সেটা লোন অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে? তবে ওর উপর একটা ইন্টারেস্ট ছিল, এটাই তো ছিল বল। 3টেই অপশন ছিল, তো খুব ভালো দিয়েছিল কোশ্চেনটা, ঘুরিয়ে দিয়েছিল না কোশ্চেনটা। ধর তোকে 4টে অপশন দিল, 4টে অপশনের মধ্যে যদি 3টে পয়েন্ট থাকে, তোকে 3টে পয়েন্টই লিখতে হবে তো, মানে লাস্টে ছিল অল অফ দিস, ঠিক আছে তো? তো এটা ছিল। যদি ধর এবার ধর এতগুলো অপশন না থেকে যদি সাপোজ শুধু এইটাই থাকতো আর বাকি অপশন মিলছে, তখন তুই ফুললি ক্যাশ লিখতো। তো এই যে আগাগুলো তোর মাথায় রাখতো, তোকে জিনিসটা দেখ। আমি যদি তোকে বলি, আমি তোকে ওরমভাবে তো বলে লাভ নেই, আমি তোকে পুরো পয়েন্টটা বলে দিলাম জিনিসটা কি। আচ্ছা, হয়ে গেল এটা, বুঝতে পারলি তো এটা? আচ্ছা দেখ এই অঙ্কটা দেখ, অরুন্ধতি পেরেছিস? আচ্ছা দেখ কি বলছে, এক্স ওয়াই জেড 3 জন পার্টনার ছিল, তাই তো? বলছে এক্স ওয়াই জেড আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:2:1, 2:2:1 এক্স ওয়াই জেড এর রেশিও ছিল। মারা গেছে কে? ওয়াই। বলছে ওয়াই ডায়েড অন 30/6/2019। কবে মারা গেছে? 30/6/19 মারা গেছে। অ্যান্ড প্রফিট ফর দ্য অ্যাকাউন্টিং ইয়ারের প্রফিট কত বলেছে? 36,000, 36,000, 18-19, ঠিক আছে তো? তাহলে ও মারা গেছে কবে? 30/6/19, ঠিক তার আগের বছর, লাস্ট ইয়ারের প্রফিট বলেছে। এই প্রফিট মানে কি? লাস্ট ইয়ারের প্রফিট বলেছে 36,000। হাউ মাচ শেয়ার অফ প্রফিট উইল বি ক্রেডিটেড টু ওয়াই, ঠিক আছে, ফর দ্য পিরিয়ড অফ 1/4/19 থেকে 30/6/19। তার মানে বুঝতেই পারছিস তোর মারা গেছে কবে? 30/6/19। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টিং ইয়ার শেষ হয়েছে কবে? 31/3/19। তার মানে ও কত দিনের প্রফিটের টাকাটা পাবে? বিজনেস করেছে কতদিন আলো? হ্যাঁ, 4, 5, 6, আরো 3 মাসের প্রফিটের টাকা পাবে। ক মাসের প্রফিট পাবে বললি? 3 মাস প্রফিট পাবে। তো কত টাকা? স্যার এই বছর কত প্রফিট হয়েছে? তোকে তো জানতে হবে এই বছর কত প্রফিট হয়েছে। এই বছর জানিই না, যখন এই বছর প্রফিট জানি না, তখন তোকে আগের বছরের প্রফিটটাকে দেখতে হবে। আগের বছর লাস্ট ইয়ার প্রফিট কত ছিল? 36,000 টাকা ছিল লাস্ট ইয়ারের প্রফিট, ঠিক আছে? তো 36,000 টাকা পুরো 12 মাসের প্রফিট হয়েছিল, হ্যাঁ কি না? পুরো 12 মাসের প্রফিট হয়েছিল। 3 মাসের প্রফিট কত? 3/12, 9,000 টাকা, ঠিক আছে? তার মধ্যে ওর শেয়ার কত ছিল? মারা গেছে ওয়াই শেয়ার কত? 2, মানে 2/5। তাহলে করে দেখতে কত হচ্ছে? 3কে 12 দিয়ে কাটলে 4, 2কে 4, 2, তাহলে 2কে 36,000 মানে 18, ঠিক আছে? 2কে 36,000 করলে 18,000, 18,000কে 5 দিয়ে ভাগ করলে মানে 3,600 হচ্ছে। দেখতো 3,600 হচ্ছে, অ্যান্সার 3,600 হবে। বুঝলি অঙ্কটা নাকি?
আর 2-3টে বাকি আছে। দেখ লাস্ট বলছি, দেখ এই 4টে বাকি ছিল। বলছে রিটায়ারিং পার্টনার ইজ কম্পেনসেট। কম্পেনসেট মানে জানিস কম্পেনসেট মানে ক্ষতিপূরণ। রিটায়ারিং পার্টনার ইজ কম্পেনসেটেড বাই দ্য কন্টিনিউইং পার্টনার ইন দেয়ার গেনিং রেশিও। একদম ঠিক বলেছে, কোনো ভুল বলেনি। কেননা যে রিটায়ারিং পার্টনার আছে না, রিটায়ারিং পার্টনারের ক্ষতিপূরণটা কারা মেটাবে? কন্টিনিউইং পার্টনাররা গেনিং রেশিও। তো ব্যাস হয়ে গেল, গেনিং রেশিও। এরপর বলেছে অ্যাকুমুলেটেড প্রফিট। নাম তো শুনেছিস, তোরা যখন রিটায়ারমেন্ট বা অ্যাডমিশন করতি দেখতি ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে একটা থাকতো না প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থাকতো তো থাকতো, আর যদি না থাকতো রিজার্ভ থাকতো, বা এটাও থাকতো, কখনো কখনো না থাকলেও থাকবে অ্যাকুমুলেটেড প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট, এরকম অনেক কিছু থাকতো। তো এইটা থাকলে কি করতি, কোথায় নিয়ে যেতি? পার্টনার্স ক্যাপিটালে ক্রেডিট দিকে, তাই তো? তাহলে আমি এখানে কি বলতে পারি, এখানে অ্যান্সারটা কি বলতে পারি? এখানে বলছে অ্যাকুমুলেটেড প্রফিট অন দ্য রিটায়ারমেন্ট অফ পার্টনার্স আর বলবি ক্রেডিট সাইড অফ দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই জন্যই বড় জায়গা রেখেছি। কি বললাম? ক্রেডিট সাইড অফ দ্য পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। বা এরমভাবে লেখ ক্রেডিটেড টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিটেড টু অল পার্টনার্স, কথাটা তো ওখানে লিখিনি, অল পার্টনার তোকে বলতে হবে তো, অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্রেডিটেড টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, all partners capital account in old ratio। এটাও তো বলতে হবে, হ্যাঁ কি না? তারপর বলেছে কি ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। জানিস ডেবিট ব্যালেন্স অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে কোন দিকে থাকতো? অ্যাসেট দিকে থাকতো। তাহলে এটা কি করব? উল্টো লিখবো, ক্রেডিটের জায়গায় লিখবো ডেবিটেড টু অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন ওল্ড রেশিও। ডেবিটেড টু all partners capital account in old ratio। last point, as per section 37, আমাদের section 37 আছে, মানে পার্টনারশিপ এক অংশীদারি আইন আছে না, অংশীদারি আইনের 37 নম্বর ধারা আছে। ওখানে কি বলেছে? বলছে of the Indian Partnership Act 1932 the executors কোথায় ইউজ করে? ডেথ অফ এ পার্টনারের ক্ষেত্রে, ডেথ অফ এ পার্টনারের ক্ষেত্রে executors would be entitled at their choice to the to the interest calculated from the date of death till the date of payment of the final amount due to the deceased partner at। দেখ ওই যে কোনো পার্টনার যদি মারা যায় তার তো ডিউ থাকে টাকাটা, যেদিন মারা যায় ওর টাকাটা একটা ডিউ হয়, এবং ওর টাকাটা যেদিন মারা যায় সেদিন তো আর পেমেন্ট হয় না, পরে পেমেন্ট হয়। এই যে এতদিন যে পেমেন্ট করলো না তার উপর তো ওকে তো একটা ইন্টারেস্ট দিতে হবে। এক্সিকিউটর সেই ইন্টারেস্টটা তুলে নেবে। কত পার্সেন্ট হয় জানিস? 6%। আরে তোরা শুনেছি লোনের ওপর 6% ইন্টারেস্ট হয়, এটাও তো তাই, অন টেবল লোনই তো 6% ইন্টারেস্ট, 6% হয়ে গেল শেষ। তাহলে রিটায়ারমেন্ট আর কোনো থিওরি পড়তে হবে না। ডেথের 2-3টে বললাম, আরও যখন পাবো ডেথ বই করলে বলে দেবো। তো শেষ হয়ে গেল এটা। নেক্সট ক্লাসে কোম্পানি করাবো, কোম্পানির MCQ।